হ্যালো ভিউয়ার্স, চিন্তুদার ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে MA হিস্ট্রিতে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC 3.3 অর্থাৎ যে থার্ড পেপারটি রয়েছে থার্ড সেমিস্টারে, এই পেপারটির যে সাজেশান, সেই সাজেশান নিয়ে আলোচনা করব। 2024 সালের সাজেশান নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। দেখো, এখানে তোমাদের জন্য আমি 10টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি এবং ইম্পর্টেন্ট অনুযায়ী এগুলোকে কিন্তু পরপর রেখেছি, অর্থাৎ এক দাগের প্রশ্নটি সর্বাধিক ইম্পর্টেন্ট এবং তারপরেরটা পরপর আমি এইভাবে সাজিয়েছি। তো এখানে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমাদের CC 3.1 এবং 3.2 এই দুটি পেপারের সাজেশন ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের যে আরও পেপারগুলি রয়েছে সেই সব পেপারগুলিরও কিন্তু যে লাস্ট মিনিট সাজেশন আমি খুব দ্রুত আমার চ্যানেলে আপলোড করবো, তাই তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও দিলেই তোমরা তার নোটিফিকেশানটি পেয়ে যেতে পারো। তা দেখো, এখানে সাজেশানে 2024 সালের CC 3.3 যে সাজেশান, সেই সাজেশানে প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি, আরোপিত বাণিজ্যায়ন বলতে কি বোঝো, এ সম্পর্কে ঐতিহাসিকদের মতামত বিশ্লেষণ করুন। আরোপিত বাণিজ্যায়ন মানে কমার্শিয়ালাইজেশন, অর্থাৎ যে কৃষির বাণিজ্যিকীকরণ, তার উপরেই কিন্তু এই প্রশ্নটি। পরেরটি দেখো, কিভাবে বাংলায় কৃষি কাঠামোতে জোরদার বেশি শক্তিশালী ছিল। তো বাংলার কৃষি কাঠামোটাকে এখানে উল্লেখ করতে হবে, আলোচনা করতে হবে। 3 দাগের প্রশ্ন দেখো, RC দত্ত, ভারতীয় অর্থনৈতিক ইতিহাসবিদ RC দত্ত, কিভাবে RC দত্ত ভারতের ঔপনিবেশিক কৃষি অর্থনীতির সমালোচনা করেছেন। তা RC দত্ত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা এটা অবশ্যই করবে। এখানে 10টি প্রশ্ন, 10টি তোমরা খুব ভালো করে করবে। 4 রয়েছে দেখো, টিকা লিখুন রায়ত। রায়ত বলতে এখানে কৃষকদেরকে বোঝায়, তো কৃষকদের উপরে এখানে টিকা লিখতে হবে। এবং আরেকটি প্রশ্ন, ব্রিটিশ সেচ নীতি, এখানে সেচ বলতে জলসেচ নীতির কথা বলা হচ্ছে। এবং দেখো, জলসেচ নীতির উপরে আরেকটি প্রশ্ন আছে। এই দুটি প্রশ্নের মধ্যে একটি তোমরা পরীক্ষায় কমন পাবে। 5 এবং 6 দুটি কিন্তু ভারতের জলসেচ ব্যবস্থার উপরে। দেখো, 6 আছে ভারতের কৃষি কাঠামোতে সেচ ব্যবস্থা কিভাবে এসেছিল, অর্থাৎ সেই মধ্যযুগের যে অর্ঘট্য ব্যবস্থা, যেখান থেকে জলসেচ ব্যবস্থার ভারতবর্ষে আসে এবং তারই আধুনিক রূপ এখন আমরা দেখতে পাই কৃষিতে, জলসেচ ব্যবস্থা। তা ভারতে কিভাবে এলো এই জলসেচ ব্যবস্থা, এটা আরব দেশে, মধ্য এশিয়ায় এটা প্রচলিত ছিল, তার সেই ইতিহাসটা এখানে তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ 5 এবং 6 দুটি কিন্তু সেচ নীতির উপরে, এবং 6টা হচ্ছে কিভাবে ভারতে এলো তার যে বিবর্তন, সেচ ব্যবস্থার বিবর্তনের উপরে লিখতে হবে। এবং 5 রয়েছে শুধু ব্রিটিশ আমলের জলসেচ ব্যবস্থাটা কেমন ছিল। 7 দাগে দেখো যে প্রশ্নটি আছে, ভূমিহীন কৃষকদের সৃষ্টি কিভাবে হয়েছিল, অর্থাৎ ল্যান্ডলেস যে ফার্মার যারা ছিল, যারা তাদের দারিদ্রতার কারণে মহাজনদের কাছে তাদের জমি জমা বিক্রি করে দেয় তারা, এবং জমিদাররাও অনেক সময় এদের জমিগুলোকে দখল করে, তাই এই ভূমিহীন কৃষকরা তৈরি হয়। তা তার যে প্রক্রিয়াটি এখানে আলোচনা করতে হবে। 8 দেখো, ব্রিটিশ বাণিজ্যে আফিমের গুরুত্ব কী ছিল। ব্রিটিশ শক্তি ভারতবর্ষে এসে প্রথমে আফিমের ব্যবসা করতো, চীনে তারা আফিম রপ্তানি করতো, এবং আফিমের এই ব্যবসা করেই তারা কিন্তু তাদের অর্থনীতিকে মজবুত করে এবং পরবর্তীকালে সেই অর্থনীতির উপরে বেশ করে সাম্রাজ্য বিস্তার করে। তা ব্রিটিশ বাণিজ্যে আফিম ছিল একটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয়, তার গুরুত্বটা কতটা সেটা নিয়েই প্রশ্ন। 9 দাগে দেখো, ভারতের কৃষিতে নীল বিদ্রোহের প্রভাব আলোচনা করো। এখানে নীল বিদ্রোহের কারণ ফলাফল, তা কারণটা নয়, এখানে ফলাফলের উপরে, ফলাফল বা তার প্রভাব বা তার যে তাৎপর্য, বাংলাদেশের কৃষিতে নীল বিদ্রোহের প্রভাবটা কি পড়েছিল তার উপরে এই প্রশ্ন। এবং শেষ প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি। 1921 থেকে 1933-এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হারের কারণ কি, অর্থাৎ 1921 থেকে 22 এই সময়টা কিন্তু জনসংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল। তা কেন বাড়লো, এই জনসংখ্যা বাড়ার কারণটা কি, সেটা নিয়েই প্রশ্ন। তো দেখো, এখানে 10টি প্রশ্ন আমি রেখেছি, এই টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এগুলোকে সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও। আশা করি এর ভিতর থেকে তোমরা তোমাদের প্রশ্ন অনেকগুলো কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা কিন্তু পড়বে, একটাও মিস করবে না। তোমাদের অন্যান্য পেপারের সাজেশন নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।